বলুন কি বলবেন, শুনে মন জুড়াই। না মানে কাল সকালে আমি আলিয়ার সাথে ডিএনএ টেস্ট করাতে যাব। ও ভালো কথা, কথা শেষ, এখন যান প্লিজ। আশ্চর্য না, তুমি কেন এমন করছো? মনি, তুমিও আমাকে ভুল বুঝলে। জানো মনি, এই সমাজে মেয়েরা এত অসহায়, কেউ তাদেরকে বিশ্বাস করতে চায় না। আমি তো ভাবতেই পারছি না পাপা, আমার থেকে তোমার কাছে মিটিংটা এত ইম্পর্টেন্ট হয়ে গেল। না না না, তোমার থেকে মিটিং অবশ্যই গুরুত্বপূর্ণ না। আমি আয়নের সাথে কথা বলবো। দাঁড়ান, আপনি এখন যান না। আপনারা দেখলে আয়নারও মন খারাপ করতে পারে, রাইগা যাইব, আর তখন ওরে সামাল দেওয়া যাইব না। জানেন, এর আগে আয়নরে এত কষ্ট পাইতে আমি কোনোদিনও দেখি নাই। কষ্টে অভিমানে এখন বিদেশে চলে যাইতেছে। তাই নাকি? আয়ান এটা তোমাকে বলেছে? হ, ও বিদেশ গিয়া বোর্ডিং স্কুলে পড়তে চায়। অসম্ভব, আমি এ বাড়িতে থাকতে ও এক পাও এ বাড়ির বাইরে ফেলতে পারবে না। ওকে যেভাবেই হোক ফেরাতে হবে। মনি, মনি, তুমি না ওর বন্ধু, তুমি ওকে একটু বোঝাও না, ওকে বলো না। ও যদি বাড়ির বাইরে চলে যায়, বিদেশে চলে যায়, তাহলে সবাই কষ্ট পাবে। মনি, বিদেশি খালাম্মা দেখে এখন নিজেও না, বাড়ির কথাও ভাবে। আমি তো আজ আছি কাল নেই। ডিএনএ টেস্টটা হলেই এই বাড়ি থেকে চলে যাবো, কিন্তু তোমাকেই তো ওর সাথে থেকে বোঝাতে হবে। মনি, কি টেস্টের কথা কইলেন? ডিএনএ টেস্ট। এই টেস্টটা হাসপাতালে করাতে হয়। এই টেস্টটা করলেই বোঝা যাবে যে আমার সন্তানের বাবা সাদিক। আমাকে তো কেউ বিশ্বাস করছে না, তাই এই টেস্টটা করতে হবে। এই টেস্টটা করলে হয়তো সবাই বিশ্বাস করবে। আচ্ছা, আপনি যে এই পরীক্ষার কথা কইলেন, এখানে কি খালুজান পাশ করলে আপনি চলে যাবেন নাকি ফেল করলে? ফেল করলে, মানে ডিএনএ টেস্টটা যদি সাদিকের সাথে ম্যাচ না করে, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আল্লাহ, জীবনে কখনো তোমার কাছে চাই নাই সে কি ফেল করুক। সে তো সে খালুজান রে কাল পরীক্ষাতে ফেল করাই দিও। কি দোয়া করলে মনি? সাদিক যেন ফেল করে। মনি, সাদিকের পাশ ফেলের উপর কোনো কিছু নির্ভর করছে না। আয়ান আর রুনা যদি না চায়, তাহলে তো এ বাড়িতে আমার থাকা হবে না। হ, সেটাই। আমিও দেখবো মনি, কার দোয়া কবুল হয়, তোমার না আমার। ও সামরে তোমার সনে, ও সামরে তোমার সনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই নিগুড় বনে আজ পাশা খেলবো রে শাম। ও আজ পাশা খেলবো রে শাম। এই কে? এদের জন্য তো কি যেন বলে শান্তিতে একটু গানও গাইতে পারবো না দেখছি। হ্যাঁ, ও সাদিক সাহেব, কি ব্যাপার, আপনি এখনো বাসায় যাননি? যাব, মানে একটা কথা। কথা তো বলুন, কি কথা? পঙ্কজ, আমার কালকের দিনটা ছুটি দরকার। ও, তো সেটা নওরিন ম্যাম কি বলেন? জি, আমি আসলে তার রুমে গিয়েছিলাম, কিন্তু উনি রুমে নেই। থাকবে কি করে, বাপকে মানাতে গেছে। কাকে কি জানাতে গেছে? না কিছু না, আপনি নওরিন ম্যামের সাথে কথা বলেন, আর বেশি দরকার হলে তাকে ফোন দিন। না না, ফোন না না, আমি পারবো না, প্লিজ প্লিজ, আপনি আমার হয়ে একটু বলে দিন না প্লিজ। বসেন বসেন সাহেব, বসেন।
শুনুন, এজন্যই আপনাকে বলেছিলাম নওরিন ম্যামের সাথে হাত মেলান। ম্যাম যেভাবে চান, যেভাবে কাজ করেন, আরে ভাই তাতে আপনারই লাভ। ভাই সাহেব, জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করে কি বেশি টেকা যায়? যায় না। পঙ্কজ, নরিন ম্যাডামের কথা শোনা মানে তো রুনার সঙ্গে বেইমানি করা। না না না, আমি সেটা পারবো না। এর আগে রুনার সঙ্গে বেইমানি করে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আর না। তাহলে আর কি, আপনাকে এভাবেই থাকতে হবে, জি হুজুর জি হুজুর করে। একলা পাইয়াছি হে থা, পালাইয়া যাবে কোথা। কি ঝামেলার মধ্যে পড়লাম। কাল ছুটি না পেলে ডিএনএ টেস্ট করাতে যাবো কিভাবে? নাকি আলিয়ার সঙ্গে কথা বলে ডেটটা পিছিয়ে দেব? কিন্তু কালকে টেস্ট। কি হলো, বসে আছেন কেন? যান। পঙ্কজ প্লিজ, শেষবারের মতো আমার এই অনুরোধটি রাখুন। আমার ছুটির ব্যাপারটা বলে ম্যাডামকে একটু। না না, দেখেন, এভাবে বারবার ম্যামের কাছে আমি সুপারিশ করতে পারবো না। সাইক সাহেব, জি। ওই যে ম্যাম আপনাকে যে কি যেন বলে, কি যেন টার্গেট, যে টার্গেটটা দিয়েছিল কাজের, সেটা পূরণ হয়েছে? জি না, হয়নি। সাইক সাহেব, আপনার জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে। কি যে আছে আপনার কপালে, অথচ এই কপাল কিন্তু আপনি চাইলেই বদলাতে পারতেন। পঙ্কজ, নিজেই অনেক বদলে গেছি আমি। তাই আপনি যেভাবে চাইছেন সেভাবে আর কপালটাকে বদলাতে পারবো না। বলদ বলদ, বদলাতে তোকে হবেই সাদিক। খেলা তো কেবল শুরু। এখানে আমি যেভাবে চাইব সেভাবেই তোকে নাচতে হবে। সাদিক বলদ। হ্যালো ম্যাম, বলুন কি খবর? পাপাকে ম্যানেজ করে ফেলেছি, আপনি আগুনটা লাগানোর ব্যবস্থা করেন। ইয়েস ইয়েস ম্যাম, এটাই তো চাচ্ছিলাম। ম্যাম আমি তাহলে ওই কি যেন বলে কাজ 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 শুরু করে দেই। হ্যাঁ, ওকে 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 ম্যাম, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস। সিভি জমা দেওয়া শেষ, এখন খালি অপেক্ষার পালা। একবার যদি ইন্টারভিউতে ডাক পড়া যায়, এই চাকরি আমি পাইয়াইছাম। আমার বাবা বিসিএস এর প্রস্তুতি নেওয়া আছে। ভালো কথা। রুনাবুর কাছে তো টাকা চাইতেই ভুলে গেছি। বাড়ি কেমনে যাই? আবার যাবো ওই টাকার জন্য? বিষয়টা হলো গিয়া, আমার একটা লিফট দরকার আপনার গাড়িতে। আরে বললেই হলো নাকি? আপনাকে আমি চিনি না জানি না, আমি আপনাকে লিফট দিয়ে দেবো? ম্যাডাম 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 শোনেন, হয়েছে কি, এই যে আপনার গাড়ির বনেটে লাইগা আমার হাতটা একবারে ছিলা গেছে। এখন আপনার উচিত আমাকে একটা লিফট দেয়া। এক্সকিউজ মি, আমার হাতে এনাফ টাইম নেই, আমি আপনাকে সময় দিতে পারবো না। আপনার যদি এতই দরকার হয় আপনি অন্য গাড়ি নিয়ে চলে যান না। সিস্টার, ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম সালামালাইকুম ম্যাডাম। আপনি আপনি আমাকে ফলো করতে করতে আবার গাড়ির পিছন পিছন চলে আসছেন? না 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 ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, আমি এখানে অন্য একটা কাজে। আপনাদের মতো ছোট লোকদের আমি ফলো করেছি। ম্যাডাম এবার কিন্তু আপনি একটু বেশি বেশি বলতেছেন। অবশ্যই বলবো, কেন বলবো না? আপনার কি করে এত সাহস হলো আমার অফিসে চলে আসবেন? ও, এটা আপনার অফিস? মানে আপনি এখানে ভাড়া দিছেন? শাট আপ, আমি ভাড়া দেইনি, আমি এখানকার সিইও। সর্বনাশ ম্যাডাম, আমি তো বুঝতে পারি নাই যে আপনি এখানে আইসি মানে সিইও। আমি মাফ করে। কিসের মাপ? কিসের মাপ? আমি আপনাকে কখনো মাফ করব না। আপনি এখনো আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন। সরে যান বলছি, আমি যেন আর কখনো আপনার এই চেহারাটা না দেখি।
আসসালামু আলাইকুম। অসভ্য লোক কোথাকার, দিনটাই মাত্র বলে দিল। ভালো কথা, ম্যাডামের কাছ থেকে তো ভাড়ার টাকাটা নেওয়া হয়নি। যাই, দেখা যখন হচ্ছে টাকাটা নিয়ে নি। ম্যাডাম, ম্যাডাম, আমার টাকাটা দেন। টাকা? কিসের টাকা? ও মাই গড, আপনি এখন ভাড়া টাকা যাচ্ছেন আমার কাছে? ও বুঝছি, তাহলে আপনি টাকাটা দিবেন না ম্যাডাম? না, টাকাটা আপনি দিবেন না? ঠিক আছে, দেখেন আরে আরে আরে, কি করছেন আপনি? কি করছেন? দেখেন দেখেন আপনি কি করছেন। দেখেন, আপনার গাড়িতে লাগিয়ে আমার তো বড় বড় অবস্থা। আপনার উচিত একটা সামাজিক দায়বদ্ধতা থেকেও আমার এই ভাড়ার টাকাটা দিয়ে দাও, তাই না ম্যাডাম? আমার কি এমন দরকার পড়েছে যে আমি সমাজকে উদ্ধার করতে যাব? বোতামটা আটকান বলছি, আটকান। আপনি এত বড় একটা অফিসের সিইও, আপনার এত বড় একটা গাড়ি, তারপর আপনি এমনি কথা কইতেছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার চাকরিটা কি আসলেই সত্যিকারে হয়েছে নাকি তদবিরে হয়েছে বলেন তো? কোনোটাই না, এই অফিসটা আমার পাপা। সরে যান বলছি, সরে যান। এইবার আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার আসলে লেখাপড়া একটু ঘাটতি আছে। মানে কি বললেন আপনি? আমার পড়াশোনায় ঘাটতি আছে? শুধু তাই না ম্যাডাম, আপনি এই ভোগবাদী সমাজের তৈরি করা জালে আটকা পড়ে গেছেন। কি সমাজ? ভোগবাদী সমাজ। আপনি এইটারও নাম শোনেন নাই তাই না? আমি জানতাম আপনি শুনবেন না। আচ্ছা, আপনি কি থরস্টেন ভ্যাবলেনের নাম শুনছেন? নাকি তাও শুনেন না? কে এটা? উনি হইল গিয়া একজন বিরাট বড় অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী, যিনি 1899 সালে দ্য থিওরি অফ দ্য লেজার ক্লাস নামে একটা বই প্রকাশ করেন, যেইখানে তিনি আপনাদের মতো অবসর শ্রেণীর মানুষের ব্যয় এবং ভোগকে, যাকে বলে ধরেন যে আপনারা ওই যে যতটা না প্রয়োজন তার চেয়ে সমাজে দেখানোর জন্য বেশি বেশি অপচয় করেন। বুঝছেন কিছু? বোঝেন নাই তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাইয়া বলতেছি। এই যে ধরেন আপনার গাড়িটা, এইটা আপনি লাখ লাখ টাকা খরচ করে কিনছেন। কেন কিনছেন? যতটা না আপনার প্রয়োজন তার চেয়ে বেশি আপনি ওই যে লোক দেখানো, মানে সমাজকে দেখানোর জন্য কিনছেন। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এইবার আমি পুরোটাই বুঝতে পেরেছি। বাহ, লেখাপড়া কম জানলেও আপনার মাথাটা কিন্তু খুব ভালো, গোবর নাই। তা মাথাটা একটু কাজে লাগান, একটু সামাজিক দায়বদ্ধতাটা বোঝেন, আর আমার ভাড়ার টাকাটা দিয়ে দেন। আমি ওটাও বুঝে গিয়েছি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন মিস্টার। সুজন, আমার নাম হচ্ছে গিয়ে খন্দকার সুজন। আমি যে কতটা বুঝেছি সেটা এখন আপনাকে হাড়ে হাড়ে বুঝাবো। ও, আপনি জানেন কোথায় যাবেন? যে লালমাটিয়া, 100 টাকা হইলেই হবে। আপনি তো এই শহরে কোনো রাস্তাঘাট চেনেন না তাই না? না না ম্যাডাম, হয়েছে কি, আমি তো হচ্ছে গিয়ে গ্রামে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে মনে করেন যে শহরে চলে আসি। তাহলে তো আপনাকে টাকাটা দেওয়া যাবে না। কেন ম্যাডাম? না মানে, আপনার মতো একজন লেখাপড়া জানা শিক্ষিত সম্মানীয় মানুষকে আমি টাকা দিয়ে আসলে ছোট করতে যাচ্ছি না। ও, তাইলে কি আপনি ডলার দিবেন? ডলার ভাঙানো কিন্তু একটু প্যারা হয়ে যাবে ম্যাডাম, তাই না? না না, সেসব কিছুই না। আপনি আমার গাড়িতে গিয়ে বসুন, আমার ড্রাইভার আপনাকে একদম আপনার বাসার নিচে নামিয়ে দেবে। ও, আপনার গাড়িতে লিফট দেবেন? ম্যাডাম, আপনার গাড়িতে নিশ্চয়ই এসি আছে। এসি গাড়িতে যাওয়ার মজাই কিন্তু আলাদা ম্যাডাম। মনে করেন যাইতে যাইতে আমরা করে ঠান্ডা হয়ে গেলাম। হ্যাঁ, আপনি আমার গাড়িতে যেয়ে বসুন, কোনো চিন্তা করবেন না, আপনি একদম ঠান্ডা হয়ে যাবেন। এই ড্রাইভার সাহেব। জি ম্যাডাম। এক্সকিউজ মি, একটু আসুন। জি ম্যাডাম, বলেন। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, জি। তাকে ঢাকা ছাড়িয়ে নারায়ণগঞ্জের শেষ মাথায় কোনো একটা জঙ্গলের পাশে ফেলে আসবেন, যেখানে কোনো লোকজন থাকবে না। জি ম্যাডাম। আর তাকে বলবেন যে এটাই লালমাটিয়া। জি বুঝতে ম্যাডাম। পেরেছেন? জি। আর সে যেন সারা রাতেও ওই জায়গা থেকে ফিরে না আসতে পারে। জি ম্যাডাম। বুঝতে পারছেন? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে এই যে ভাইয়া, চলেন তাহলে, আমার ড্রাইভার আপনাকে ঠিক জায়গায় নামিয়ে দেবে। যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, ওঠেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি অনেক ভালো ম্যাডাম, অনেক ভালো। যান তাহলে, বাই বাই।
দেরি করলেন যে? আর বলিস না রে, আজকাল রাস্তায় জ্যাম এত বেশি বেড়েছে, আধা ঘন্টা রাস্তা আসতে 2 ঘন্টা লেগে গেল। উফ, আয়ন কই রে? আয়ান আয়ান তো ওর ঘরেই আছে। কিছু খেয়েছে? বিকালে বিস্কুট খাইছিল, তারপর থেকে আর কিছু খায় নাই, আপনার জন্য বসে আছে। হাত মুখ ধুয়ে আসে, নাস্তা দেই। যাচ্ছি রে মনি, যাচ্ছি। ভালো করে একটু দম নিয়ে নেই। উফ, আমার আশেপাশের মানুষগুলো আমাকে একটু ভালোভাবে দমও নিতে দিচ্ছে না রে। খালুমা, আপনি কি খালু জানার কথা কইতেছেন? না, শুধু সাদিক একা না, আমার এতদিনের চেনা অফিসের মানুষগুলো সবাইকে কেমন অচেনা লাগছে। কেন, অফিসে আবার কি হয়েছে? আমাকে নিচের পদে নামিয়ে দেওয়া হয়েছে। এখন আমার চাকরি করাটাই খুব কষ্টের মনে হচ্ছে। ভয় হয় সারাক্ষণ চাকরিটাই যদি চলে যায়। তার মধ্যে আবার সামনে আলিয়ার বিষয়টা এলো। সাদিকের মুখে শুনলাম কাল নাকি তার আবার ডিএনএ টেস্ট। আমিও শুনছি। তুই কার কাছ থেকে শুনলি? ওই যে বিদেশি খালামাই তো কইল। ও, তাহলে তো সব কিছু বুঝেই গেছিস। সাদিকের ডিএনএ যদি ম্যাচ হয় তাহলে আলিয়ার কথাই সত্য বলে প্রমাণিত হবে। আর যদি সেটাই হয় তাহলে কালই হবে এ বাড়িতে আমার শেষ দিন। কেন খালাম্মা, আপনি কেন এই বাড়ি ছাড়বেন? আর আপনি তো এই বাড়ির বউ, আপনার একটা অধিকার আছে না? এখন হয়তো আছে, কিন্তু পরে আর থাকবে না। আমি আলিয়ার হাতে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাব। যে অধিকার এমনিতেই ছুটে গেছে সেটাকে জোর করে ধরে রাখার যে কি কষ্ট মনি। খালাম্মা, এই সংসারটা আপনার, আপনি তিলে তিলে যত্ন নিয়ে সাজাইছেন, কেন সবকিছু চাইরা দিবেন আপনি? তাহলে কি করব? অসম্মান অমর্যাদা নিয়ে এই বাড়িতে পড়ে থাকবো, তাও আবার আলিয়ার সাথে? আয়নের প্রতি ওর অবহেলা দেখেও সবকিছু সহ্য করব? না খালাম্মা, অধিকার ধরে রাখতেই আপনার এই বাড়িতে থাকতে হইব, আয়নের সাথে নিয়েই থাকতে হইব। আর আপনি যদি এই বাড়ি সাইডে চলে যান তাহলে তো সব শেষ হয়ে যাইব। শেষ হবার আর কি বাকি আছে বল? সাদিকের ভালো মানুষ হওয়ার ভান আর আমার সাথে একের পর এক মিথ্যে বলা, সবকিছু মিলিয়ে আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। বলেন, কি প্ল্যান সাজিয়েছেন? আর সাজাবো কি ম্যাম, প্ল্যানটা তো খাপে খাপ মেলাতেই পারছি। মানে কি? আমি আপনার কথা শুনে পাপার সঙ্গে গিয়ে সবকিছু মিটমাট করে এলাম, তার সঙ্গে ভালো ভালো কথা বলে এলাম, আর আপনি এখন বলছেন কোনো কিছু খাপে খাপ মিলছে না? আয়ন কিসের কথা বলছে রে মনি? সে বিদেশে চলে যেতে স্যার, আর ওখানে গিয়া নাকি কোন এক স্কুলে পড়বো। কি বলছিস? কি সর্বনাশ! আয়নের মাথায় এসব চিন্তাও চলে এসেছে? ও খালাম্মা,